আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত করছো এবং তোমাদের যে পরবর্তী পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দরভাবেই চলছে। এই প্রত্যাশা নিয়েই আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যেহেতু গত ক্লাসে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ সম্পর্কে পড়েছি, আজকে বিভীষণের প্রতি মেঘনাদ নয়, আজকে নতুন আরেকটি টপিক প্রবন্ধ থেকে আমরা পড়ব বা গদ্য অংশ থেকে পড়ব। তো আমরা আগে কতগুলো ছবি দেখব। যাই হোক, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি আল আমিন স্যার, প্রভাষক, বাংলা বিভাগ, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। কতগুলো ছবি দেখবো। আমরা বাংলা প্রথম পত্র পড়ছিলাম, দেখো কতগুলো ছবি আমরা দেখার চেষ্টা করি। এই ছবিগুলো দেখে আমরা অনুধাবন করার চেষ্টা করব যে আসলে আমরা আজকে কি পড়াবো বা কি পড়বো, কি পড়াতে যাচ্ছি। আমি দুটো মেয়ের ছবি এখানে দেখলাম। এখানে দেখছি কোনো একটা কনের বিয়ের সাজ, এখানেও একটা বিয়ে বাড়ি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একজন বর, এটা একটা দাড়িপাল্লা, একজন বর এই মাপযন্ত্রটার বা পাল্লার এক প্রান্তে উঠেছে, আর এক প্রান্তে দেখা যাচ্ছে অনেক গহনাগাটি, তারপরে গাড়ি বাড়ি, তারপরে দেখা যাচ্ছে টিভি ফ্রিজ, অনেক কিছু, অনেক বিভিন্ন আসবাবপত্র এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই ছবিগুলো আমরা দেখলাম। এটা কি কনের ছবি, এখানে বিয়ের একটা বাড়ির সাজ। এখানে দেখছি একটা দাড়িপাল্লার এক প্রান্তে রয়েছে একজন বর, যিনি বরের সাজে আছেন, আর এক প্রান্তে রয়েছে কতগুলো আসবাবপত্র যেগুলো আমাদের বাড়িতে আমরা অনেক সময় দেখে থাকি। এখানে আমরা আবার দেখছি একজন লোক, এখানে দেখছি যে কতগুলো গহনা স্বর্ণ দেখতে পাচ্ছি। এখানে দেখছি কোনো একজন লোক এই স্বর্ণেরই কিছু অংশ দেখে মনে হচ্ছে না হাতে নিয়ে তিনি দেখছেন বা পরীক্ষা করছেন, এখানেও তেমনটাই দেখা যাচ্ছে। এরপরে এখানে দেখলাম যে এই একটা গাড়ির মধ্যে অথবা ট্রেনের মধ্যে একটা মেয়ে আছে, এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, অনেকগুলো ছবি আমরা দেখলাম একটা মেয়ের ছবি, আমরা দেখলাম বিয়ের সাজ, বিয়ে বাড়ি এবং দাড়িপাল্লা দেখলাম, যে দাড়িপাল্লার মধ্যে রয়েছে এক প্রান্তে, দাড়িপাল্লার এক প্রান্তে রয়েছে একজন বর, অপর প্রান্তে রয়েছে অনেকগুলো আসবাব, টিভি ফ্রিজ, বাড়ি গাড়ি, অনেক কিছু। যাই হোক, এরপরে যে ছবিগুলো দেখলাম, মনে হলো যে অসহায় একটা মেয়ে, সে অসহায়ত্বের মতো তাকিয়ে আছে বাহিরের দিকে, হয়তো একটা ট্রেনের মধ্যে। যাই হোক, এই ছবিগুলো দেখলাম। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে ছবিগুলো বোর্ডে প্রদর্শন করলাম, এই ছবিগুলো থেকেই কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি বা আমি তোমাদের কি পড়াতে যাচ্ছি। তোমরা আশা করি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আজকে আমরা পড়াবো অপরিচিতা। কি পড়াবো আজকে? অপরিচিতা। অপরিচিত সম্পর্কে আমাদের অবশ্যই আইডিয়া আছে। কি শিখবো আমরা এখান থেকে? নিয়মিত আমরা যেটা শিখে থাকি, আমরা একটা পাঠ সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া নিয়ে থাকি। যেহেতু আমাদের প্রিটেস্ট ফেজ 2 21শে নভেম্বর শুরু হতে যাচ্ছে, সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। আমরা যদি প্রতিদিন একটি পাঠ করে শেষ না করি, তাহলে আমাদের সিলেবাস শেষ করা একটু কষ্টকর হয়ে যাবে। যেহেতু আমাদের গদ্য রয়েছে 12টি, কবিতা রয়েছে 12টি, 24টি, আমাদের 31টা ক্লাস, মোট 31টা ক্লাসের মধ্যে একদিন আমরা সৃজনশীলে দিয়েছি, বাকি থেকে 30 দিন। 30 দিনের 24 দিন যদি গদ্য এবং পদ্যতে চলে যায়, বাকি থেকে 6 দিন। ওই 6 দিনে আমরা 3 দিন করে উপন্যাস, 3 দিন নাটক, এভাবে আমরা শেষ করবো। ক্লাসগুলো আমি সেভাবেই সাজিয়েছি। যাই হোক, আজকে আমরা শিখবো অপরিচিত গল্পের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, মূল পাঠ এবং অনুধাবনমূলক প্রশ্ন। এই বিষয়গুলো আমরা আজকে শিখবো। মূলত পুরো বিষয়টাকেই আমরা শেখার চেষ্টা করব। কি জানবো আমরা এই পাঠ? লেখক সম্পর্কিত যে তথ্যগুলো আছে, অর্থাৎ যিনি অপরিচিত গল্পটি লিখেছেন তার সম্পর্কে আমরা বিস্তারিত বলতে পারবো, পাঠ পরিচিতির থেকে গুরুত্বপূর্ণ অংশ ব্যাখ্যা করতে পারবো এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। আমরা যদিও আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা এখানে দেয়া নাই, খুবই দুঃখিত। অপরিচিত গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি জন্মগ্রহণ করেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে আমরা দেয়া আছে এখানে। এবং মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 সালে, বাংলা 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। এই যে তথ্যগুলো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে,
এই তথ্যগুলো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু আমাদের অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্ন যে কোনো সময় চলে আসতে পারে। অপরিচিতা প্রকাশিত হয় প্রমাদ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায়। এটা মনে রাখতে হবে, প্রমাদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দের কার্তিকের সংখ্যায়, বা ইংরেজি সাল হচ্ছে 1914 সাল। যাই হোক, এই যে কার্তিকের সংখ্যা, এগুলো আসলে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। আমাদের এটা মনে রাখতে হবে যে প্রমাদ চৌধুরীর সবুজপত্র পত্রিকায়, এটা অবশ্যই মনে রাখতে হবে। এগুলো যদি মনে নাও রাখতে পারি, আমরা অবশ্যই মনে রাখার জন্য পড়বো। যদি কোনো কারণে মনে নাও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এরপরে আছে, এই গল্পের মধ্যে আমরা কি শিখবো। অপরিচিতা হচ্ছে একজন ব্যক্তিত্বহীন পুরুষের মনস্তাপে ভেঙে পড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এটি প্রথম গল্প সপ্তক এবং পরে গল্প গুচ্ছের 3য় খণ্ডে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ না। ইনি রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যকর্ম সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর 16 বছর বয়সে যে গল্পটি রচনা করেন, প্রথম গল্প, সেটা হচ্ছে ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী, প্রকাশকাল 1878 সাল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা, প্রকাশকাল 1881। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট, প্রকাশকাল 1883। আসলে সালগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না, শুধু প্রথম কোনটা প্রকাশিত হয়েছে এটাই গুরুত্বপূর্ণ, এটাকে মনে রাখার চেষ্টা করব। প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম হচ্ছে বিবিধ প্রসঙ্গ। এরপরে রয়েছে সর্বশেষ, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। সর্বশেষ যে গল্পটি তিনি রচনা করেন তার নাম হচ্ছে মুসলমানের গল্প। এরপরে আমরা মূল বক্তব্য সম্পর্কে জানার চেষ্টা করব। অপরিচিতা গল্পের মূল বক্তব্য আমরা যখন ক্লাসে পড়েছি, তোমরা অনেকেই জেনেছো, আমরা খুব শর্টকাটে এটাকে পড়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমরা এখানে দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর ইতিপূর্বে যৌতুক প্রথার বিরুদ্ধে বা যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার বিভিন্ন গল্পে, বিভিন্ন কবিতায়, নাটকে, উপন্যাসে। কিন্তু একমাত্র অপরিচিতার মধ্যেই আমরা দেখতে পাই যে অপরিচিতা গল্পের মধ্যেই শুধু নারী নয় বা পুরুষ নয়, নারী এবং পুরুষ উভয়েরই প্রতিবাদ আমরা দেখতে পাই অপরিচিতা গল্পের মধ্যে। কিসের বিরুদ্ধে? যৌতুকের বিরুদ্ধে। অর্থাৎ যৌতুকের বিরুদ্ধে বাংলা সাহিত্যের মধ্যে সর্বপ্রথম রবীন্দ্রনাথ নারী পুরুষের যে সম্মিলিত প্রতিবাদ, সেটা তিনি ফুটিয়ে তুলেছেন। এখানে আমরা দেখতে পাই যে অনুপম নামক এক ব্যক্তি, যিনি কিনা, যার ভিতরে কোনো ব্যক্তিত্ব বোধ নেই, যার ভিতরে কোনো পুরুষোচিত আচরণ নেই, তার বিয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমরা দেখতে পাই শুধু যৌতুকের কারণেই কি করছে, একজন নারী বিয়ে ভেঙে যাচ্ছে। তো এই যে যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাওয়া, শেষমেশ আমরা শেষে দেখতে পাই যে অনুপম কি করেছে, আবার যখন তার ভিতরে যে বোধোদয় হয়েছে, তিনি যখন বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন, তখন সেই অপরিচিতার পানে কিন্তু ছুটে গিয়েছিলেন। অর্থাৎ কল্যাণীর কাছে তিনি কিন্তু আবার গিয়েছিলেন বিয়ে করার উদ্দেশ্যে, কিন্তু তখন কল্যাণী আর বিয়ে করার মতো পর্যায়ে নাই। তিনি কি করেছেন? নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাই যে যৌতুক প্রথার প্রতি প্রতিবাদ জানিয়ে, এক বলিষ্ঠ প্রতিবাদ জানিয়ে কল্যাণী কি করেছেন, তিনি বিয়ে করবেন না বলে সংকল্প করেছেন। এই মোটামুটি এই ছিল অপরিচিতা গল্পের মূল আলোচ্য বিষয়। এর মাঝখানে অনেক ক্যারেক্টার আছে, অনেক চরিত্র আছে। আমরা হরিশ সম্পর্কে জানবো, বিরুদ্ধা সম্পর্কে জানবো, মামা ক্যারেক্টার সম্পর্কে জানবো, কল্যাণীর বাবা যে শম্ভু আছেন তার সম্পর্কে আমরা জানবো। তবে সেটা অনুধাবনমূলক প্রশ্নগুলো ব্যাখ্যা করতে করতে আমরা জানার চেষ্টা করব। অনুধাবনমূলক প্রশ্নগুলো যখন আমরা ব্যাখ্যা করব, আমাদের কাছে প্রত্যেকটা ক্যারেক্টার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো করার চেষ্টা করি। দেখো, প্রথমেই আছে, একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। মূলত এই বক্তব্যটা কোনো ব্যক্তির নির্দিষ্ট বক্তব্য নয়, এটা হচ্ছে ওই সময়কার অনুপম, যেই রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি যখন লিখছেন, ওই সময়কার একটা প্রেক্ষাপট সম্পর্কে এই বক্তব্যটি দেওয়া হয়েছে। একে তো বরের হাট মহার্ঘ, একে তো ভালো বর পাওয়াই যায় না, তার উপরে কি যাও কিছু পাওয়া যায়, কন্যার জন্য একে তো ভালো বর বা ভালো স্বামী নির্বাচন করাই যাচ্ছে না, তার উপরে কোনো রকম কেউ যদি আসে কোনো নারীকে বা কোনো কন্যাকে বিয়ে করতে, তাকে কি করতে হয়? ধনুক ভাঙা পণ, হচ্ছে বিশাল আকৃতির পণ দিতে হয়। আমরা প্রথমে যে ছবিগুলো দেখেছি, যে গাড়ি বাড়ি, তারপরে রেডিও টেলিভিশন ফ্রিজ, অনেক কিছু আমরা দেখেছি। মূলত হচ্ছে ওই বরকে যদি পেতে হয় তাহলে কি করতে হয়, একে তো ভালো পাওয়াই যাচ্ছে না, তার উপরে অতিরিক্ত আরো কি করতে হয়? পণ দিতে হয়। যার কারণে আমরা দেখেছি অপরিচিত গল্পের মধ্যে যে
কল্যাণীর বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ের বয়স, তারপরও তাকে বিয়ে দিচ্ছে না। কেন? কারণ হচ্ছে ধনুক ভাঙা পার মানে অতিরিক্ত পণ দিতে হচ্ছে। বলিলেন সে কি কথা লগ্ন, এটা হচ্ছে অনুপমের মামার বক্তব্য। বলিলেন সে কি কথা লগ্ন, যখন কল্যাণীর বাড়িতে বসে অনুপমের মামা কল্যাণীর গায়ের গহনা খুলে নিয়ে এসে পরীক্ষা করতে লাগলেন, যখন কন্যার গায়ের স্বর্ণ পরীক্ষা করার জন্য নিয়ে আসলেন শেখরার কাছে, তখন কল্যাণীর বাবার আত্মসম্মান বোধে বিষয়টি লাগলো। তিনি তখন চিন্তা করলেন যে লোক আমাকে বিশ্বাস করতে পারছে না যে আমি নকল সোনা দিচ্ছি কিনা, সেই লোকের সাথে অবশ্যই আমরা কি করতে পারিনি, আত্মীয়তা সম্পর্ক স্থাপন করতে পারিনি। তাই তিনি কি করলেন, তাদেরকে ভাওতা দিয়ে মানে একরকম মানে একটু অন্যভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে খাইয়ে দিলেন। কিন্তু তাদেরকে শেষে কি বললেন যে আপনাদের তাহলে আমরা কি করি, গাড়ি বলিয়ে দিই। মানে খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে কি করলেন, গাড়ি বলিয়ে দিলেন এবং তাদেরকে বাড়িতে যাওয়ার জন্য বলে দিলেন। তখন কি করলেন, তখন অনুপমের মামা শম্ভুনাথ সেনকে বললেন, মানে কল্যাণীর বাবাকে বললেন যে আপনি কি বলতেছেন, লগ্ন লগ্ন কি হবে, বিয়ের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। তখন মানে যখন তাদেরকে বিদায় দিচ্ছিলেন খাইয়ে দাইয়ে, তখনই অনুপমের মামা এই বক্তব্য বললেন। কি বললেন, বলিলেন সে কি কথা লগ্ন, অর্থাৎ লগ্নের কথা স্মরণ করে দিলেন। এই তো আমি জায়গা পেয়েছি ব্যাখ্যা করার। উক্তিটি হচ্ছে অনুপমের প্রথমে বিয়ে ভেঙে যায়, বিয়ে ভাঙার পর তিনি তার ভিতরে যখন বোধোদয় হয়, ট্রেনের মধ্যে কল্যাণীর সাথে তার দেখা হয়, কল্যাণীর কাছে সে যায়, কল্যাণীকে আবার সে বিয়ে করতে চায়। কিন্তু কল্যাণী এখন কি করেছে, প্রতিবাদ করে, যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করে সে ব্রত করেছে, সংকল্প করেছে সে আর কখনোই বিয়ে করবে না। কিন্তু অনুপম তার কাছাকাছি থাকতে চায়, কল্যাণীকে কোনোভাবেই রাজি করা যায় কিনা বিয়েতে। কিন্তু কোনোভাবেই কল্যাণীকে যখন সে বিয়েতে রাজি করাতে পারলো না, তখন শেষমেশ সে কি করলো, তার আত্মতৃপ্তির জন্য মাঝে মাঝে কি করে, কল্যাণীর কাছে গিয়ে বিভিন্ন কাজে সহযোগিতা করে এবং নিজেই সে আত্মতৃপ্তি লাভ করে এইভাবে যে সে বিয়ে করতে পারে নাই ঠিক আছে, কিন্তু কল্যাণীকে সহযোগিতা করতে পারছে। মূলত এইটাই তার জায়গা পাওয়া, অর্থাৎ কল্যাণীর কাছাকাছি যাওয়া। এই জন্যই অনুপম বলেছে এই তো আমি জায়গা পাইয়াছি। তারপর বুঝিলাম মাতৃভূমি আছে। অর্থাৎ কল্যাণীকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন বিয়ে করতে চাচ্ছ না, কেন বিয়ে করবে না, তখন কল্যাণী উত্তরে বলেছিল যে মাতৃ আজ্ঞা। অনুপম প্রথমে বলেছিল, বুঝেছিল যে হয়তো তার মা নিষেধ করেছে যে তোমাকে আর বিয়ে করার প্রয়োজন নেই। কিন্তু পরে যখন দেখলো যে আসলে না, সে মূলত নারী শিক্ষার ব্রত করেছে, সংকল্প করেছে, তখন অনুপম বুঝতে পারলো যে আসলে এটা মাতৃ আজ্ঞা মানে মায়ের আদেশ নয়, এখানে মাতৃ আজ্ঞা মানে হচ্ছে মাতৃভূমি আছে, মায়ের আদেশ আছে। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। ব্যাখ্যা করো। এই উক্তিটি বলা হয়েছে অনুপমের মামার ক্যারেক্টার সম্পর্কে। অনুপমের মামা মূলত মেয়ে দেখতে কেমন, মেয়ে সুন্দরী নাকি মেয়ে কালো, এটার খবর তার কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, বরং মেয়ের বাবার কি পরিমাণ সম্পদ রয়েছে, যে পরিমাণ সম্পদ থাকলে সে কি করতে পারবে, তার ভাগ্নে অনুপমের জন্য বেশি করে যৌতুকের টাকা আনতে পারবে। তো মূলত এই জন্য কি করে, মেয়ের খবরের চেয়ে মেয়ের বাবার যে সম্পদ, সেই সম্পদের খবরটাই সে কি করে খুব আগ্রহ সহকারে সেই খবরটা শুনে থাকে। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। অন্নপূর্ণা মানে হচ্ছে দেবী দুর্গা, গজানন মানে হচ্ছে হাতি, মানে গণেশ যাকে বোঝাচ্ছে, গণেশের ছোট ভাই। অর্থাৎ গণেশের ছোট ভাই কি করে, গণেশের ছোট ভাই হচ্ছে অন্নপূর্ণার কোলে কিভাবে থাকে, একেবারে ছোট বাচ্চার মতো সব সময় মায়ের কোলে 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 থাকে। তো অনুপম সম্পর্কে বলেছে অনুপমও কি করে, গজাননের ছোট ভাইয়ের মতো অর্থাৎ কার্তিকের মতো কি করে মায়ের কোলে কোলে একেবারে সেই গজানন, কার্তিক যেভাবে তার মায়ের কোলে কোলে থাকে, ঠিক তেমনিভাবে অনুপমও কি করে তার মায়ের কোলে কোলে সবসময় থাকে, অর্থাৎ মায়ের আঁচল ছেড়ে যেন কোথাও সে যেতে চাচ্ছে না। এরপরে আছে অনুপমের মামার মন কিভাবে নরম হইল। আচ্ছা, অনুপমের মামার যখন হরিশ বিনুদাদাকে নিয়ে কল্যাণীকে দেখে আসলো, তখন দেখে আসার পরে সে অনুপমের মামার কাছে সে কল্যাণী সম্পর্কে নানা রকম রূপগুণ বর্ণনা করলো এবং কল্যাণীর সম্পর্কে সে বলল যে কল্যাণী দেখতেও খারাপ না, এবং কিন্তু মামা তো কল্যাণীর রূপ গুণ কেমন সেটা তো দেখবেন না, সে দেখবেন যে তার টাকা পয়সা কেমন আছে। তখন বিনুদাদা বা হরিশ মামাকে বুঝিয়ে বললেন যে আসলে তা এক সময় তার লক্ষ্মীর মঙ্গল ভরা ছিল, অর্থাৎ অনেক সম্পদের সে মালিক ছিল, কিন্তু এখন অত সম্পদ নাই, তবে যতটুকুই আছে ততটুকুই কি করবেন, মেয়েকে দিতে তিনি একটু কার্পণ্য করবেন না। এই জন্য এই কথা যখন শুনলেন মামা তো যৌতুক লোভী, যখন শুনলেন যে শম্ভুনাথ স্বামীর যতটুকু সম্পদ আছে তিনি তা মেয়েকেই উপর করে দেবেন, মেয়েকেই দিয়ে দেবেন, এটা শুনে তার মামার মন নরম হলো।
অনুপমের মামা শেখাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন? এক কথায় উত্তর, কেন এনেছিল? স্বর্ণ পরীক্ষা করার জন্য। অনুপমের মামার ভিতরে লোভ ছিল, সে ভেবেছিল হয়তো কোনোভাবে শম্ভুনাথ কি করতে পারে, যে স্বর্ণতে মানে ভেজাল দিতে পারে, স্বর্ণ তার সাথে প্রতারণা করতে পারে। এই সন্দেহ থেকে সে কি করেছিল? স্বর্ণ পরীক্ষা করার জন্য শেখরাকে সাথে নিয়ে গিয়েছিল। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, এই উক্তিটি অনুপম তার নিজের সম্পর্কে করেছে। যখন সে শুনলো, হরিশ যখন এসে বর্ণনা করতে লাগলো কল্যাণী সম্পর্কে নানা রকম রূপ গুণ, কল্যাণী দেখতে এরকম, কল্যাণী এরকম, সবকিছু যখন বর্ণনা করতে লাগলো, তখন মনে মনে অনুপমের ভিতরে কি ভালো লাগা কাজ করতেছিল, এক ধরনের আবেগ কাজ করতেছিল। সেই আবেগের কথাই অনুপম নিজের সম্পর্কেই বলছেন যে শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, আমি তো চমকিয়া উঠিলাম। এই উক্তিটাও অনুপম তার নিজের সম্পর্কে করেছে। অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল, যখন মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল, হঠাৎ ট্রেন চলে আসলো, ট্রেনের ভিতরে কোথাও জায়গা নেই, অসংখ্য অগণিত লোক, কোথাও জায়গা নেই। হঠাৎ করে ট্রেনের ভিতর থেকে একটি নারী কণ্ঠ, সুললিত কণ্ঠের এক আওয়াজ ভেসে আসলো, এখানে জায়গা আছে। যখন এরকম বক্তব্য অনুপম শুনলো, এরকম বাক্যটি শুনলো, তখন ওই আওয়াজটা এতই সুন্দর ছিল যে অনুপম কি করলো, ওই আওয়াজটি শুনে চমকে উঠলো। শম্ভুনাথ বাবু অনুপমের সাথে কল্যাণীর বিয়ে দিলেন না কেন? কারণ অনুপমের মধ্যে কোনো ব্যক্তিত্ব বোধ নেই, কোনো পুরুষোচিত আচরণ নেই। কারণ যখন তার বিয়ে ভেঙে যাচ্ছিল, তখনও তিনি কি করতে পারেননি? প্রতিবাদ করতে পারেননি। অনুপম প্রতিবাদ করতে পারেনি। সে মামা কি করে তার দিকেই তাকিয়েছিলেন। বিয়ে ভেঙে যাচ্ছে, অথচ সে কি করেছে? সে ঠায় দাঁড়িয়ে আছে। তো এইভাবে যখন দাঁড়িয়ে থাকলো, শম্ভুনাথ সেন তখন বুঝলো যে আর যাই হোক এই ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যায় না। কারণ যে নিজের কথাই নিজে বলতে পারে না, তার সাথে আমি কিভাবে মেয়ে বিয়ে দেবো? এই জন্যই মূলত অনুপমের সাথে শম্ভুনাথ সেন মেয়ে বিয়ে দিলেন না। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, ব্যাখ্যা করো। এটাও অনুপম তার নিজের সম্পর্কে বক্তব্যটি করেছে। অনুপম যখন দেখলো, অনুপম যখন ট্রেনে উঠতে যাচ্ছিল, তখন যখন সে কল্যাণীর আওয়াজ শুনলো, অর্থাৎ ওই ট্রেনের ভিতর থেকে যে আওয়াজটি শুনলো যে এখানে জায়গা আছে, তো অনুপমের ভিতরে এই কথাটি বারবার বাজতে লাগলো, যে সেই নিঃশ্বাসটুকুই সে চিন্তা করতে লাগলো। অর্থাৎ তার সমস্ত মন জুড়ে, সমস্ত অনুপমের যে মানে ব্যক্তিগত যে জীবন জুড়ে, সেই জীবন জুড়ের মধ্যে পুরো জায়গাটা জুড়েই কে ছিল? কল্যাণী ছিল, কল্যাণীর আওয়াজ ছিল, কল্যাণীর অস্তিত্ব ছিল। এই কথাই মূলত অনুপম এখানে বলেছে যে আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস। কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। এই বক্তব্যটি হচ্ছে অনুপমের। অনুপমের বিয়ে যখন ভেঙে দিল শম্ভুনাথ সেন, তখন দুঃখিত, অনুপমকে যখন কোনো কিছু জিজ্ঞাসা না করেই শম্ভুনাথ সেন বিয়ে ভেঙে দিতে যাচ্ছিল, তখন অনুপম নিজের সম্পর্কে বলল যে কেন আমাকে জিজ্ঞাসা করবে? কারণ এতক্ষণ পর্যন্ত যা কিছু ঘটেছে, কল্যাণীর গা থেকে গহনা খুলে এনে মামা শেখাকে দিয়ে পরীক্ষা করালেন, বিয়ে সম্পর্কে নানা রকম প্রশ্ন, নানা রকম কথাবার্তা হলো, কোনো কথাই যখন অনুপম নিজের ব্যক্তিত্বের পরিচয় দিতে পারলো না, তখন তাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই কি করলেন? বিয়ে ভেঙে দিলেন। তখন অনুপম নিজের সম্পর্কেই বললেন যে আমাকে কেনই বা জিজ্ঞাসা করবে, এমন কিছুই তো আমি করিনি। কারণ এতক্ষণ পর্যন্ত এখানে যা ঘটেছে, এতে প্রমাণ হয়ে গেছে যে আসলে আমার দায়িত্ব বা আমার কথা আমি না, আমার কথা মামাই যা বলে সেটাই সঠিক, মামা যেটা বলে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক। এই জন্য অনুপম নিজের সম্পর্কে বললেন যে এতক্ষণে প্রমাণ হয়ে গেছে যে আমি আসলে কেহই না। এরপরে আছে সমস্ত মন এই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। এটা ওই একই বক্তব্য। যখন ট্রেনের মধ্যে থেকে সে শুনতে পেল এখানে জায়গা আছে, আপনারা এখানে আসুন, তখন কি করছিল? অনুপমের মন কোথায় ছুটিয়ে গিয়েছিল? যে এই যে অপরিচিত আওয়াজটি, অপরিচিত নারীটি, অপরিচিত ব্যক্তিটি তার পানে ছুটিয়া গিয়াছিল। ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ব্যাখ্যা করো। এই উক্তিটি হচ্ছে শম্ভুনাথ সেনের। ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, উক্তিটি শম্ভুনাথ সেনের। শম্ভুনাথ সেন যখন অনুপমের মামাদেরকে খাইয়ে দাইয়ে মেয়ে বিয়ে না দিয়ে বললেন কি আপনাদের তো আপনাদের গাড়ি বলিয়া দিই, তখন শম্ভুনাথ সেনকে অনুপমের মামা বলল আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন নাকি? তখন অনুপমের মামাকে শম্ভুনাথ সেন বলল যে ঠাট্টা তো আপনিই সারিয়েছেন, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আপনি যা করলেন, যে আপনি আমাকে অবিশ্বাস করতেছিলেন যে আমি আমার মেয়ের বিয়ের গহনাতে ভেজাল দিচ্ছি কিনা, প্রতারণা করছি কিনা, এটা তো একরকম ঠাট্টাই, তাই না? তো এই জন্য
যখন অনুপমের মামা শম্ভুনাথ সেনকে বলল যে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন, তখন শম্ভুনাথ সেন অনুপমের মামাকে বলল যে ঠাট্টা তো আপনি সারিয়াছেন। এরপরে আছে কল্যাণীর মাতৃআজ্ঞার ধরন ব্যাখ্যা করো। কল্যাণীর মাতৃআজ্ঞার ধরন হচ্ছে, কল্যাণী এখন পণ করেছে, যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কল্যাণী পণ করেছে, সে কখনোই আর বিয়ে করবে না। সে কি করবে? এখন নারীদের নিয়ে কাজ করতে চায়, নারী শিক্ষা নিয়ে কাজ করতে চায়। তো এটাই হচ্ছে মাতৃআজ্ঞার ধরন, মানে হচ্ছে মাতৃভূমির প্রতি তার যে একটা দায়বদ্ধতা রয়েছে, একটা দায়িত্বশীলতা রয়েছে, একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের জায়গা থেকে মাতৃভূমি তাকে যেন আদেশ করছে যে তুমি কি করো। মাতৃভূমি মানে হচ্ছে মা, মানে মা মানে হচ্ছে দেশ, দেশ যেন তাকে আদেশ করছে তুমি কি করো, নারীদের নিয়ে কাজ করো। এরপরে সর্বশেষ দুঃখিত, এরপরে যেটা আছে জায়গা আছে কথাটির তাৎপর্য মানে কি? জায়গা আছে কথাটির তাৎপর্য হচ্ছে অনুপম কি করতে পারছে, কল্যাণীর কাছাকাছি জায়গা নিতে পেরেছে, কল্যাণীকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারছে। কল্যাণীকে বিয়ে করতে সে পারেনি, তার কাছাকাছি এখন সে কি করছে, যেতে পারছে, তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারছে। এটাই হচ্ছে জায়গা আছে কথাটির তাৎপর্য। এরপরে যেটা আছে দেখো, ভাগ্যে আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের বিরোধ নাই, ব্যাখ্যা করো। এটা হচ্ছে অনুপমের বক্তব্য, নিজের সম্পর্কে সে বলেছে। যখন হরিশ বিনোদাতাকে নিয়ে কল্যাণীকে দেখতে গেল, কল্যাণীকে দেখে এসে যখন কল্যাণী নানা রকম রূপ গুণ বর্ণনা করতে লাগলো মামার কাছে, মামাও যখন সবকিছু শুনে তার মনটা নরম হলো, তখন অনুপম বলল, চিন্তা করতে লাগলো যে এখন কল্যাণীর সাথে তার আর বিয়ে হতে কোনো বাধা নেই। অর্থাৎ খুবই দুঃখিত, প্রজাপতি হচ্ছে এখানে সৃষ্টিকর্তা বা অধিপতি হিন্দু ধর্মের অনুযায়ী। পঞ্চস্বর মানে হচ্ছে প্রেমের দেবতা, প্রেমের দেবতা বা কামদেব যিনি, প্রেমের দেবতার সাথে অধিপতি যিনি বা সৃষ্টিকর্তা যিনি, তার সাথে যদি সম্পর্ক না থাকে, যোগাযোগ না থাকে, তাহলে বিয়ে হবে না, এটা হিন্দু ধর্মের বিশ্বাস। সেই বিশ্বাস অনুযায়ী অনুপম যখন দেখলো যে সবাই এখন বিয়েতে রাজি আছে, তো বিয়ে হতে তার আর কোনো বাধা নেই। বিয়ে হতে বাধা তখনই থাকে না যখন প্রজাপতি এবং পঞ্চস্বরের মধ্যে কোনো বিরোধ থাকে না। এটা চিন্তা করে অনুপম বললেন যে তার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের বিরোধ নেই, অর্থাৎ তার বিয়ে হতে, কল্যাণীর সাথে তার বিয়ে হতে এখন আর কোনো বাধা নেই। ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ওই আগের প্রশ্ন যে আমি ব্যাখ্যা করেছিলাম, অর্থাৎ অনুপমের মামা স্বর্ণ পরীক্ষা করার থেকে শুরু করে নানা রকম যে অবিশ্বাস্য কাজগুলো করেছে, এই কাজগুলো করার পর কারণে কি করেছে, শম্ভুনাথ সেন অনুপমের সাথে কল্যাণীর বিয়ে ভেঙে দিচ্ছে। এক পর্যায়ে তাদেরকে যখন বললো যে আপনারা চলে যান, এখন আপনাদের গাড়ি বলিয়ে দেই, তখন অনুপমের মামা বলল যে আপনি আমাদের সাথে কি ঠাট্টা করছেন নাকি? তখন কি করলো, শম্ভুনাথ সেন বললো যে ঠাট্টা আমি না, ঠাট্টা আপনারাই করছেন, এবং সেই ঠাট্টার সম্পর্কটাকে আমি কি করতে চাই না, স্থায়ী করতে চাই না। ভালো মানুষ হওয়ায় কোনো ঝঞ্ঝাট নেই, ব্যাখ্যা করো। এটা অনুপম তার নিজের সম্পর্কে বলেছে। অনুপম কারো সাথেও নাই, কারো পাচেও নাই, কোনো ভালোতেও নাই, মন্দতেও নাই, এমনকি তার নিজের সম্পর্কে ভালো মন্দও সে বলতে পারছে না। এবং শেষে সে নিজের সম্পর্কেই সে মন্তব্য করেছে যে এই যে ভালো মানুষ হওয়াটা, ভালো মানুষ হতে গেলে আসলে কোনো ঝঞ্ঝাট পোহাতে হয় না, অর্থাৎ কোনো ঝামেলা পোহাতে হয় না। আমি যদি কি করি, মানে এখানে একটা অন্যায় হচ্ছে, আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি চুপ করে থাকি, আমি যদি একটা খারাপ কাজ হচ্ছে সেখানে যদি আমি প্রতিবাদ না করি, একেবারে চুপ না করে আমার সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত যদি আমি না নেই, কোনো কিছুতেই যদি আমি নেই, আমি যদি আমার মতোই থাকি, আমার বিশ্ব নিয়ে, আমার জগৎ নিয়ে থাকি, তাহলে সবাই বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী সবাই আমাকে কি বলবে, বাহবা দেবে, ভালো বলবে যে দেখো সে কারোর সাথে মারামারি করে না, দুষ্টমি করে না, এটা করে না, সেটা করে না। মূলত অনুপম সেটাই বলছে যে আমি যেহেতু কোনো কাজের মধ্যেই নাই, তার মানে আমি সকলের কাছে কি একজন ভালো মানুষ, আর এই ভালো মানুষ, এরকম ভালো মানুষ হতে কি কোনো ঝঞ্ঝাট পোহাতে হয় না। বলি কলি যে 4 পোয়া হইয়া আসিল, এই বক্তব্যটি হচ্ছে অনুপমের বাড়ির বিভিন্ন বয়োবৃদ্ধ লোকদের। কলি যে 4 পোয়া হইয়া আসিল, কলি মানে হচ্ছে পুরাণে বর্ণিত 4টা যুগ আছে, এই 4টা যুগের সর্বযুগ হচ্ছে কলিযুগ। কলিযুগটা হবে এরকম, কেউ কাউকে সম্মান দেবে না, কেউ কাউকে ইজ্জত দেবে না, সামান্য কারণেই কি হবে, বিয়ে ভেঙে যাবে, সামান্য কারণেই কি করবে, একজন আরেকজনকে কি করবে, কষ্ট দেবে, আঘাত দেবে। এটা হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য। ঠিক তেমনটাই অপরিচিতা গল্পের মধ্যে ঘটেছে, যে অপরিচিতার গল্পের মধ্যে আমরা দেখতে পাই বিয়ের আসরে কি করে অন্য কেউ নয়, মেয়ের বাবাই স্বয়ং কি করেছে, মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে। এই বক্তব্য যখন অনুপমের বাড়ির লোকজন শুনলো, তখন বিশেষ করে বয়োবৃদ্ধরা, তখন তারা কি মন্তব্য করলো, কলি যে 4 পোয়া হইয়া আসিল, 4 পোয়া মানে হচ্ছে কি একেবারে পরিপূর্ণভাবে প্রকাশিত হলো। 4 পোয়া মানে হচ্ছে পরিপূর্ণভাবে প্রকাশিত হওয়া, অর্থাৎ শেষ জামানা, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি, বিভিন্ন বিষয় দেখে, সমাজের বিভিন্ন অসঙ্গতি দেখে আমরা কি বলি যে
পৃথিবীর আয়ু যেন শেষ হয়ে আসছে, এরকমটা বলে থাকে। ঠিক এরকমটাই কলি চার পোয়া হয়ে আসা মানে কি একেবারে শেষ জামানা যেন চলে আসছে। অনুপমের সাথে যখন কল্যাণীর বিয়ে শম্ভু সেন ভেঙে দিলেন, অনুপমের বাড়ির লোকজন এমনটাই মন্তব্য করেছিল। অনুপমের বিবাহযাত্রা বর্ণনা দাও। অনুপম কিভাবে বিবাহযাত্রা করিল? একেবারে এমনভাবে সেজে গুজে মনে হলো যেন কি, মনে হলো যেন একটা স্বর্ণের দোকান বা একটা একটা দোকান হেঁটে যাচ্ছে, এরকমভাবে সেজে গুজে এমনভাবে বরযাত্রার দিকে রওনা দিল। বিভিন্ন রকমের ঢোল তবলা বাঁশি এগুলো বাজিয়ে কি করলো, অনুপম বিয়ের বাড়িতে রওনা দিল। তো যাই হোক, এগুলো ছিল মোটামুটি আজকের আলোচনা। তো আজকে আমরা যেই বিষয়গুলো পড়লাম, তোমাদের বাড়ির কাজ হচ্ছে অপরিচিতা গল্পটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। আমি যেই লাইনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এই লাইনগুলো আমরা নিজেরা বুঝে ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের মেসেঞ্জারে টেক্সট করতে হবে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।